ভূতনির ছবিটা আপনারা দেখলেন। অন্যদিকে আলিপুরদুয়ারের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকা কার্যত জলমগ্ন। জলের তলায় আলিপুরদুয়ারের একাধিক ওয়ার্ড, কারণ ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টি, নাগারে বৃষ্টি, সেই বৃষ্টির জের আলিপুরদুয়ারে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। জলের তলায় আলিপুরদুয়ারের একাধিক ওয়ার্ড। প্রতিনিধি রাজকুমার আমাদের সঙ্গে রয়েছেন। রাজকুমার, এখনো বৃষ্টি চলছে, দেখতেই পাচ্ছি লাইভে তুমি রেইনকোট পরে দাঁড়িয়ে আছো, কিন্তু এই যে জলমগ্ন পরিস্থিতি, তার জেরে পুরসভার তরফ থেকে ঠিক কি বন্দোবস্ত করা হচ্ছে? না, তার কারণ হচ্ছে যে জলমগ্ন অবস্থা হয়েছে, তার কারণটা হচ্ছে যে আলিপুরদুয়ার শহরের যে তিন দিক দিয়ে গেছে ডিমা, কালজানি এবং নোনাই নদী, ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে কিন্তু এই তিনটি নদী কিন্তু একেবারে পুষছে। কালজানি নদীতে হলুদ সতর্কতা জারি করেছে সেচ দপ্তর, এবং এই নদীগুলোতে জল বেড়ে যাওয়ায় কিন্তু শহরের জল যে স্লুইস গেটগুলো দিয়ে বের হয়, সেই স্লুইস গেটগুলো কিন্তু পুরসভা এবং সেচ দপ্তর বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। তার কারণ হচ্ছে এগুলো বন্ধ না করলে উল্টো নদীর জল কিন্তু শহরে ঢুকে যাবে। আর যে কারণে যে একেবারে আলিপুরদুয়ার শহরে যে 210 মিলিমিটার বৃষ্টি হয়েছে 24 ঘন্টায়, এই গোটা বৃষ্টির জল কিন্তু শহরে আটকে পড়েছে। শহরের 20টি ওয়ার্ডে একেবারে 20টি ওয়ার্ডেই জলমগ্ন, কোথাও এক হাঁটু তো কোথাও এক কোমর জল। শহরের বিভিন্ন যে রাস্তাগুলো আছে, রাস্তাগুলো দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিজি রোড দিয়ে যান চলাচল বন্ধ, নেতাজি রোড দিয়ে যান চলাচল বন্ধ। চরম দুর্ভোগে করছে পুরবাসী। এরই মধ্যে কিন্তু শহরে পাম্প হাউস তৈরির দাবি উঠেছে। তার কারণ হচ্ছে বৃষ্টির জমা জল বের করার জন্য মানধাতার আমলের তৈরি স্লুইস গেটের দিকে না তাকিয়ে অন্য কোনো বিকল্প ব্যবস্থা, সেটা একমাত্র পাম্প হাউস। এই দাবি কিন্তু উঠেছে। গোটা শহরে দুর্ভোগ চলছে, এবং যদি বৃষ্টি যেভাবে হচ্ছে, লাগাতার বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি যদি আরো হতে থাকে, পরিস্থিতি কিন্তু আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। একেবারেই এই 20 নম্বর 16 নম্বরের যে বাসস্ট্যান্ডটা পুরো জলটা ভরে যায়। এটা কালকে দিনটা একটু অল্প জল ছিল, সারা রাত্রে বৃষ্টিতেই এই জলটা এখন পর্যন্ত পুরো ভরে গেছে। সব ড্রেন টুন মনে করেন চাপা হয়ে গেছে গা। হ্যাঁ, ওই তার জন্য এই জলটা বাইরেতে বেরোনোর রাস্তা নেই। এই অল্প বৃষ্টি হলে জল হয়ে যায়। মিউনিসিপ্যালিটির কি ভূমিকা দেখছেন? কোনো ভূমিকা নাই, মিউনিসিপ্যালিটির কোনো ভূমিকা নেই। এরকম কোনো কিছু দেখে না, কোনো কাজ করে না। ভুটান পাহাড় থেকে যে ব্যাপক হারে জলের মধ্য দিয়ে বালি পাথর এসে পৌঁছাচ্ছে, তার ফলে আমাদের এখানকার নদীগুলো রিভারবেড উঁচু, আপনারা জানেন। আর সবটাই আমাদের একদিকে স্থানীয় বৃষ্টি আর একদিকে ভুটানের বৃষ্টি। এই যে ভুটান পাহাড়ে যে প্রবল বৃষ্টি, তার নিট রেজাল্ট কিন্তু আমাদের এরকম একটা জলবন্দী অবস্থা, এবং এর ফলই আমাদের প্রতিবার ভুগতে হয়। তাই কিন্তু আমরা আমাদের এখানকার সমস্যার সমাধানের পাশাপাশি ভারত ভুটান যৌথ নদী কমিশনেও দাবি জানাচ্ছি। আমরা আলিপুরদুয়ারের ছবিটা দেখলাম, জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। আর এবার যে ছবি আপনারা দেখছেন ধূপগুড়ির বারঘড়িয়া, সেখানে কাঠের সেতু ভেঙে গেছে, কারণ রাতভর বৃষ্টি, টানা বৃষ্টি, যার জেরে ভেসে গেল কাঠের সেতু। ধূপগুড়ির বারঘড়িয়ায় ভাঙলো কাঠের সেতু। রকি প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রকি, এই সেতুটা কতটা প্রয়োজনীয় ছিল, অর্থাৎ এই সেতু নির্ভর ছিলেন কতজন? প্রিয়াঙ্কা, তোমাকে বলে রাখতে চাইবো যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কিন্তু গোটা জোয়ার জুড়ে গতকাল রাত থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির ফলে কিন্তু জল বাড়তে শুরু করেছে বিভিন্ন নদীতে, এবং ধূপগুড়ি মহকুমার অন্তর্গত যে বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেখানকার গ্যান্দ্রা নদীর ওপরে একটি কাঠের সেতু ছিল, এবং সেই সেতুও কিন্তু ভেসে যায়। এই সেতুর উপরে নির্ভর ছিল প্রায় 3টি গ্রাম, এবং হাজার হাজার মানুষ এই সেতুর উপর দিয়ে যাতায়াত করতো। ইতিমধ্যে কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে কাঠের সেতু ভেঙে যাওয়ার ফলে দক্ষিণ খয়েরবাড়ি এলাকায় প্রায় 250টি পরিবার একদম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ধূপগুড়ির সঙ্গে, কারণ বারঘড়িয়াতে আসার জন্য যে যোগাযোগ মাধ্যম একমাত্র সেই সেতু, তা জলচরে ভেসে চলে গিয়েছে। এর পাশাপাশি কিন্তু সমস্যায় পড়েছে এলাকায় পৌঁছেছে মহকুমা শাসক এবং অন্যান্য আধিকারিকরা। ভুটানের নদীর জলে ভাসে উত্তরবঙ্গ, তাই ইন্দো ভুটান রিভার কমিশন চায় রাজ্য, আর এতেও না করে দিল কেন্দ্র। ঘাটালের পরে এবার ইন্দো ভুটান রিভার কমিশনেও কেন্দ্রের না। রাজ্যসভায় তৃণমূল সাংসদের প্রশ্নে জানিয়ে দিল জলশক্তি মন্ত্রক। ঘাটাল মাস্টার প্ল্যানে টাকা দেবে না বলে আগেই জানিয়ে দিয়েছে কেন্দ্র। এবার ইন্দো ভুটান রিভার কমিশনেও কেন্দ্রের না।
ভুটানে বৃষ্টি হলেই ভাসে উত্তরবঙ্গ, প্রতি বছর দুর্ভোগ চরমে ওঠে। উত্তরবঙ্গকে বাঁচাতে ইন্দো ভুটান রিভার কমিশন চায় রাজ্য। এ নিয়ে সোমবার রাজ্যসভায় প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদের প্রশ্নের জবাবে জলশক্তি মন্ত্রক জানিয়ে দিয়েছে, ইন্দো ভুটান রিভার কমিশন তৈরির মতো কোনো প্রস্তাব ভাবনা চিন্তায় নেই। আমি জানতে চেয়েছিলাম যে সরকার ইন্দো ভুটান কমিশন করবেন কি করবেন না, করতে চাইছেন কিনা। পরিষ্কার, মানে যে ঔদ্ধত্যের সঙ্গে জবাব দিয়ে দেওয়া হয়েছে ওই এক কথায় না, কোনো প্ল্যানিংই নেই করা। নির্বাচিত মুখ্যমন্ত্রী বারবার দাবি করছেন, চিঠি লিখছেন প্রধানমন্ত্রীকে, বিধানসভার রেজলিউশন করছে, সরকারের কোনো হেলদোল নেই। ইন্দো ভুটান রিভার কমিশন কতটা গুরুত্বপূর্ণ গত বছর নীতি আয়োগের বৈঠকে তা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকবার কেন্দ্রকে রাজ্য চিঠি পাঠিয়েছে বলেও দাবি। ইন্দো ভুটান রিভার কমিশন করার কথা বলেছি অন রেকর্ড, কারণ ভুটানের যে জল আসে সেই জলে আমাদের নর্থ বেঙ্গল, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি বিশেষ করে অনেকটাই ডুবে যায় প্রতি বছর, ফ্লাড অ্যাফেক্টেড এরিয়া। আমার রিটেন সুইচে এগুলো দেওয়া আছে, ভুটানেরটা দেওয়া ছিল না, তাই আমি বলেছি একটা ইন্দো ভুটান বাংলার এই ব্যাপারটা নিয়ে নর্থ বেঙ্গলের একটা হওয়া উচিত। 29 জুলাই 2024 ইন্দো ভুটান রিভার কমিশন তৈরির প্রস্তাব পাশ হয় এ রাজ্যের বিধানসভায়। এই রিভার কমিশন তৈরির বিষয়েই এবার না করে দিল কেন্দ্র। আজকে ইন্দো বাংলাদেশ রিভার কমিশন আছে, ইন্দো নেপাল রিভার কমিশন আছে, তাহলে ইন্দো ভুটান রিভার কমিশন কেন হবে না? এত জনপ্রতিনিধি এখান থেকে আশীর্বাদ পেয়েছে, ভারতীয় জনতা পার্টির কেন্দ্রের জনপ্রতিনিধি, রাজ্যের জনপ্রতিনিধি, সেখানে আমাদের কেন্দ্রীয় সরকারের এই অবদান, মানে বারবার করে এটা প্রমাণ হচ্ছে যে কেন্দ্র সরকার বাংলা বিরোধী। ভারতের প্রতিবেশী দেশ ভুটান। ভুটান থেকে একাধিক নদী এসে ঢুকেছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। জলপাইগুড়ি দিয়ে বয়ে গিয়েছে জলঢাকা, ডায়না, সুকৃতি এবং রেতির মতো নদী। অন্যদিকে আলিপুরদুয়ারের উপর দিয়ে গিয়েছে তোরসা, রায়ডাক, শঙ্কোষ, কালজানি। ভুটানে বৃষ্টি হলে এই নদীগুলি ফুলে ফেঁপে ওঠে, ভাসিয়ে দেয় উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। এর মোকাবিলাতেই ইন্দো ভুটান রিভার কমিশন চায় রাজ্য সরকার, যা তৈরি হলে ভুটানে রেইন গেজ স্টেশন বসানো হবে। কোথায় কত বৃষ্টির পূর্বাভাস তা জানা যাবে। বৃষ্টির জল নদীপথে আটকানো সম্ভব কিনা তাও নিশ্চিত করা যাবে। এরকম গুরুত্বপূর্ণ ইন্দো ভুটান রিভার কমিশন তৈরিতেই না করে দিল কেন্দ্র। এটা সদর্থক পদক্ষেপ নয়। যে কোনো আন্তর্জাতিক নদীর ক্ষেত্রে যে সমস্ত দেশের মধ্যে দিয়ে নদীগুলি প্রবাহিত হয় সেই দেশগুলির মধ্যে একটা বোঝাপড়ার প্রয়োজন। যদি না হয় তো সমন্বয়ের অভাব হবে, হঠাৎ করে হয়তো আবার নেমে আসবে। গত জুন মাসে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য রাজ্যকে টাকা দেওয়া হবে না বলে জানিয়ে দেয় জলশক্তি মন্ত্রক। এবার ইন্দো ভুটান রিভার কমিশনেও না। বাংলার উপর বিমাতৃসুলভ অ্যাটিটিউডের প্রধান, সেখানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ভাগ নেই। বাংলার হলেই তার প্রতি তারা স্টেপ মাদারলি অ্যাটিটিউড করে। আমরাও এটা চাই যে যদি ইন্দো ভুটান যদি রিভার কমিশন হয় তাহলে সকলেরই লাভ হবে। শুধু একটা মাইলেজ পাওয়ার জন্য, ভোটের রাজনীতি করার জন্য তারা সবসময় যখনই বর্ষার সময় আসে তখন এটা মনে পড়ে যে না ইন্দো ভুটান নদীর কমিশন হওয়া উচিত। রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে প্রস্তাবটা পাঠাক। রাজ্য বিধানসভাতেও এই প্রস্তাব সংক্রান্ত আলোচনাতে শাসক বিরোধী উভয় পক্ষই একটা বিষয়ে সমর্থন জানিয়েছিল যে সাধারণ মানুষকে সুবিধা দেওয়ার জন্য তাদের জীবন যাতে বিপন্ন না হয় সে কারণে তারা কেন্দ্রের কাছে দরবার করতে চায় এই রিভার কমিশন নিয়ে। তবে যেভাবে একেবারে সংসদের মধ্যে কেন্দ্রের তরফ থেকে সরাসরি না বলে দেওয়া হয়েছে তাতে আদেও বিপন্ন ডুয়ার্সকে বাঁচানোর জন্য এই রিভার কমিশন আদেও গঠন করা সম্ভব হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। আর এক্ষেত্রে দাঁড়িয়ে ফের নতুন করে শাসক বিরোধী একে অপরের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলছেন। ক্যামেরা কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।